আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6 এর বাংলা ভাষা চর্চা পাঠ্য বইয়ের অন্তর্গত চতুর্থ অধ্যায় ধাতুরূপ, ধাতু বিভক্তি, ক্রিয়া বিভক্তি ও ক্রিয়া এই অধ্যায়টি পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু বিশ্লেষণ করব এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। এটি মূলত এই অধ্যায়ের উপর দ্বিতীয় পার্টের ভিডিও। যারা এখনো পর্যন্ত প্রথম পার্টের ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকের ভিডিওতে আমি ভাষা চর্চা পাঠ্য বইয়ের 40 নম্বর পেজের ধাতুরূপ একটা কাজের মূল ধারণাটাকে বোঝায় এই অংশ থেকে শুরু করব। দেখো, এই অধ্যায়ের এর আগে পর্যন্ত আমরা যেটা শিখেছি সেটা হলো যে ধাতুরূপ কাকে বলে, সেই ধাতুরূপ সম্পর্কে আমরা জেনেছি, ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি সম্পর্কে আমরা জেনেছি। তো এই অংশ থেকে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো ক্রিয়া। আমি এর আগে বলেছি যে ধাতুরূপ শিখতে গেলে আমাদের আগে ক্রিয়াটা ভালো করে জানা প্রয়োজন, কারণ ক্রিয়াকে ভেঙেই ধাতুরূপ আমরা জানতে পারি। ক্রিয়ার মধ্যেই ধাতুরূপ লুকিয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের ক্রিয়াটাকে আরো ভালো করে জানতে হবে। তো ধাতুরূপ হচ্ছে একটা কাজের, দেখো এইখানে কি রয়েছে আমি খুব সহজভাবে আগে বলে দিই। সেটা হচ্ছে ধাতুরূপ একটা কাজের মূল ধারণাকে বোঝায়। কিন্তু আমরা যখন ক্রিয়ার প্রসঙ্গে আসবো, ক্রিয়ার প্রসঙ্গে আসলেই সেই ক্রিয়াটা কোনো একজন ব্যক্তি করবে, নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি সেই ক্রিয়াটা করছে, এবং সেই ব্যক্তি নিজে ওই ক্রিয়াটা না করে অন্যকে দিয়েও করাতে পারে। আর সেই ক্রিয়াটা ওই ব্যক্তি যে নিজের জন্যই করছে তা কিন্তু নয়, অন্যের জন্যও করতে পারে। এবং যখন ক্রিয়াটি করা হচ্ছে তার একটা নির্দিষ্ট সময় থাকছে, সেটা অতীতকালে হতে পারে, বর্তমানকালে হতে পারে, বা ভবিষ্যৎকালেও হতে পারে সেই ক্রিয়াটার যে সময়কাল। তো ক্রিয়ার ক্ষেত্রে এই বিষয়গুলোই আসছে যে কোন ব্যক্তি কাজটা করছে, সেই ব্যক্তি নিজের জন্য কাজটা করছে নাকি অন্যের জন্য করছে, সেই ব্যক্তি নিজে কাজটা করছে নাকি অন্যকে দিয়ে করাচ্ছে, এবং সেই ক্রিয়াটা কখন সম্পাদিত হচ্ছে, অতীতকালে সম্পাদিত হয়েছিল, বর্তমানকালে সম্পাদিত হচ্ছে নাকি ভবিষ্যৎকালে সম্পাদিত হবে। ক্রিয়ার প্রসঙ্গে আমরা এই বিষয়গুলোই জানতে পারবো। তো এবার আমি পাঠ্যাংশটি পাঠের মাধ্যমে আরো সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলেছে যে ধাতুরূপ একটা কাজের মূল ধারণাটাকে বোঝায়, কিন্তু ক্রিয়াপদগুলি দেখলেই আমরা আরো কতগুলি জিনিস বুঝতে পারি। ক্রিয়াপদ দেখলে আমরা আরো কতগুলি জিনিস বুঝতে পারি। কি কি বুঝতে পারি? কাজটা কেউ নিজে করছে না অন্যকে দিয়ে করাচ্ছে। আমি যেটা বললাম যে কাজটা সে নিজে করছে নাকি অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে, কাজটা সে নিজের জন্য করছে নাকি অন্যের জন্য কাজটা করছে, কেবল কাজটার পরিচয় দেওয়া হচ্ছে নাকি কাজটা করার নির্দেশ দেওয়া হচ্ছে বা কাজ করতে অনুরোধ করা হচ্ছে, কাজটা আগে থেকে হয়ে গেছে নাকি কাজটা এখনো চলছে নাকি কাজটা পরে করা হবে। তাহলে ভেবে দেখো ক্রিয়াপদের কত রকম বৈশিষ্ট্য আছে। সিদ্ধ ধাতু বা সাধিত ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি জুড়ে যায়, সেগুলির কাজই হচ্ছে ক্রিয়াপদের এই বৈশিষ্ট্যগুলি বুঝিয়ে দেওয়া। অর্থাৎ সিদ্ধ ধাতু বা সাধিত ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি জুড়ে যখন একটি ক্রিয়াপদ তৈরি হচ্ছে, সেই ক্রিয়াপদটির কাজই হচ্ছে ক্রিয়াপদের বৈশিষ্ট্য বুঝিয়ে দেওয়া। কয়েকটা বাক্যের সাহায্যে ক্রিয়াপদের পার্থক্য বুঝে নি। দেখো, আমাদের এবার কয়েকটা বাক্য দেওয়া হচ্ছে, সেই বাক্যের মাধ্যমে আমরা ক্রিয়াপদের বৈশিষ্ট্য বুঝে নেব। আমরা এর আগে নিচু ক্লাসে বাংলা ব্যাকরণে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ শিখেছি, যে আমি বা আমি পক্ষ, তুমি বা তুমি পক্ষ, সে বা তারা পক্ষ। অর্থাৎ যে ব্যক্তি কথাটা বলছে সেটা আমি পক্ষ, বা যাকে বলছে কথাটা সেটা হচ্ছে তুমি পক্ষ, আর যার সম্পর্কে বলছে সে বা তারা হচ্ছে সে বা তারা পক্ষ। অর্থাৎ এটা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষের যেগুলো আমরা শিখেছি বাংলা ব্যাকরণে। তো সেগুলোই আমরা এখানে দেখবো। যেমন আমি পক্ষে আমি গান শুনি, আমরা গান শুনি। আমি পক্ষের আমি বা আমরা যখন কোনো কিছু শোনা বোঝাচ্ছে তখন শুনি শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। দুটো ক্ষেত্রেই কি শুনি ব্যবহার করা হচ্ছে, আমির ক্ষেত্রেও শুনি ব্যবহার করা হচ্ছে, আমরার ক্ষেত্রেও শুনি ব্যবহার করা হচ্ছে। আবার তুমি বা তোমরা বললে সেটা হয়ে যাচ্ছে শোনো। তুমি গান শোনো, তোমরা গান শোনো। তাহলে আমি গান শুনি, আমির ক্ষেত্রে হচ্ছে শুনি, আমরা গান শুনি, আমরার ক্ষেত্রেও হচ্ছে শুনি। কিন্তু তুমি বা তোমরার ক্ষেত্রে হয়ে যাচ্ছে তুমি গান শোনো, তোমরা গান শোনো। আবার আপনি গান শোনেন, আপনির ক্ষেত্রে হয়ে যাচ্ছে শোনেন, আপনারা গান শোনেন। দেখো, একই শুনি যে শব্দটা সেটা ভিন্ন ভিন্ন জায়গায় কিভাবে ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারিত হচ্ছে। তারপরে আবার তুই গান শুনিস, তোরা গান শুনিস, এইরকম আরো উদাহরণ। ও বা সে গান শোনে, ওরা বা তারা গান শোনে, পরিমল গান শোনে, পরিমলরা গান শোনে। তারপরে উনি তিনি গান শোনেন, একই কিন্তু শুনি শব্দ, সেটা ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহৃত হচ্ছে। ওরা বা তারা বা ওনারা বা তেনারা গান শোনেন। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, 1 আর 2 কে
বলবো আমি পক্ষ, অর্থাৎ 1 আর 2 আমি বা আমরা যেখানে ছিল সেটা হচ্ছে আমি পক্ষ, আর 3 থেকে 8 কে বলবো তুমি পক্ষ, অর্থাৎ 3 থেকে 8 পর্যন্ত। 3 থেকে 8 পর্যন্ত কি আছে? তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সব তুমি পক্ষ। আর 9 থেকে 14 কে বলবো সে পক্ষ। 9 থেকে 14 পর্যন্ত দেখো, এই যে 9 থেকে 14 পর্যন্ত, 9 থেকে 14 পর্যন্ত হচ্ছে সে পক্ষ। প্রত্যেক পক্ষেই একজন বোঝাচ্ছে এমন আছে, আবার একের বেশি জন বোঝাচ্ছে এমন শব্দও আছে। নিশ্চয়ই লক্ষ্য করেছো 5 আর 6 আর 13 আর 14 এই দুটো জোড়ার মানুষগুলি আলাদা হলেও ক্রিয়াপদগুলি একই। 5 আর 6তে আছে আপনি এবং আপনারা। আপনি বলতে একটি ব্যক্তি, আর আপনারা বলতে কিন্তু অনেক ব্যক্তিকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে ক্রিয়াপদের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। আপনির ক্ষেত্রেও আপনি গান শোনেন, আর আপনারার ক্ষেত্রেও আপনারা গান শোনেন। তাহলে ক্রিয়াপদের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এক বচনের ক্ষেত্রেও শোনেন হলো, আবার বহু বচনের ক্ষেত্রেও শোনেন হলো। 13 আর 14তেও তাই, যে উনি বা তিনি গান শোনেন। উনি বা তিনি এটা এক বচন, এটার ক্ষেত্রে ক্রিয়াপদ হলো শোনেন। আবার 14তে ওরা, তারা, ওনারা বা তেনারা এগুলো সমস্তই বহু বচন। তো বহু বচন শব্দেও গান শোনেন ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এক বচনেও শোনেন হলো, আবার বহু বচনেও কি হলো? শোনেন হলো। অর্থাৎ ক্রিয়াপদ একই থাকছে, ক্রিয়াপদের কোনো পরিবর্তন ঘটছে না। তারপর বলা হচ্ছে যে কোনো মানুষ বা মানুষদের যখন এই সব শব্দগুলি দিয়েই পরিচয় দিই বা চিনি, তখন একটাই ধাতু বা ক্রিয়াপদ নানা বিভক্তি জুড়ে নানান রকম হয়ে যায়। এরকম মোট 5টি রূপ পেলাম। তাহলে দেখো একই ধাতু আছে শুন ধাতু, এই শুন ধাতুটাকে আলাদা আলাদা শব্দ যুক্ত করে শুন ধাতুটার সাথে বিভিন্ন পক্ষে ব্যবহার করা হয়েছে। কয়টা পক্ষ পাচ্ছি আমরা মোট এখানে 5টা পক্ষ পাচ্ছি। উদাহরণগুলো দেখে নি। শুনযুক্ত ই শুনি, আমি পক্ষ, যে আমি শুনি। শুনযুক্ত ও শোনো, তুমি পক্ষ, অর্থাৎ তুমি শোনো। তারপরে শুনযুক্ত ইস শুনিস, এটাও তুমি পক্ষ। এটা কিন্তু তুমি পক্ষে হলেও যে তুমি শুনিস এরকম কিন্তু হবে না, এটা হবে তুই শুনিস। তারপরে শুনযুক্ত এ শোনে, অর্থাৎ এটা সে পক্ষ, সে শোনে। তারপরে শুনযুক্ত এন শোনেন, অর্থাৎ তুমি পক্ষ যুক্ত সে পক্ষ। তো এগুলো তোমরা উদাহরণ হিসেবে পড়ে রাখবে। তারপরে বলা হচ্ছে কাজটা বা কাজগুলো কে বা কারা করছে সে অনুযায়ী এখানে মৌলিক সিদ্ধ ধাতু অথবা যৌগিক সাধিত ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি জুড়ে রস্যই ও, এস, এ, এন ক্রিয়াপদগুলি তৈরি হচ্ছে। এরপর আমরা অন্য আরেক ধরনের ক্রিয়াপদে চিনে নেব। দেখো অন্য আরেক ধরনের ক্রিয়াপদটা কি? একটা কাজ হলে বা করলে সময় অনুযায়ী তার 3 রকম পরিচয় হতে পারে। অর্থাৎ একটা কাজ যখন হচ্ছে সেটা সময় অনুযায়ী তাকে 3টে ভাগে ভাগ করা যেতে পারে। সেটা কি? সেটা হচ্ছে অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। আমরা 42 নম্বর পেজে চলে আসব। দেখো এটা আরো স্পষ্ট হয়ে যাবে আমরা পাঠ্যাংশের এই অংশটা পড়লে। এখানে বলা হচ্ছে যেটা হয়ে গেছে, অর্থাৎ যে কাজটা আগে হয়ে গেছে সেটা হচ্ছে অতীতকাল বা অতীতের সময়। যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে বর্তমান সময় বা কাল, বর্তমান কালে কাজটা হচ্ছে। আর যে কাজটা পরে হবে সেটা হচ্ছে ভবিষ্যৎ সময় বা কাল। এখানে অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকালের ক্রিয়ার কয়েকটা শব্দ এখানে দেওয়া হয়েছে। যেমন যেসব কাজ অতীত সময় করা হয়ে গেছে বা করা হচ্ছিল সেগুলি হলো করলেন, যাচ্ছিলাম, লিখছিলেন, যেতাম, পড়তেন, দেখাচ্ছিলেন, ভাবতো ইত্যাদি। আর যেসব কাজ বর্তমান সময় করা হচ্ছে, অর্থাৎ বর্তমানে সেই কাজটা চলছে, সেই রকম হচ্ছে গাইছে, বসছেন, ওঠে, ঘোরে, পড়ছে, দেখেছে ইত্যাদি। তারপরে যেসব কাজ ভবিষ্যৎ সময় করা হবে এইরকম কিছু উদাহরণ হচ্ছে বলবেন, অর্থাৎ এখনো বলেননি, তিনি ভবিষ্যতে বলবেন। যাবি, তুই ভবিষ্যতে যাবি। তারপরে থাকবেন, অর্থাৎ তিনি এখনো নেই, তিনি ভবিষ্যতে থাকবেন। তারপরে এসে থাকবে, অর্থাৎ তিনি এখনো আসেননি, তিনি ভবিষ্যতে এসে থাকবে। তারপরে ভুলবো, অর্থাৎ আমি এখনো ভুলিনি, আমি ভবিষ্যতে ভুলবো। তো পাঠ্যাংশের এই পর্যন্ত আমরা ক্রিয়াপদের বিভিন্ন ব্যক্তিপক্ষ সেগুলো জানলাম এবং যে ক্রিয়ার বিভিন্ন সময়কাল সেগুলো সম্পর্কে জানলাম। তো এবার আমাদের এখানে একটা ছক রয়েছে যেখানে আমাদের বিভিন্ন ব্যক্তিপক্ষ এবং অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল এটা এক জায়গায় করে আমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এখানে দেখো
ব্যক্তিপক্ষ হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, তুই, তোরা, সে বা ওরা, তিনি বা ওনারা বা আপনারা, এই যে বিভিন্ন ব্যক্তিপক্ষ করে দেওয়া রয়েছে। আর এখানে আছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এখানে একটা ছকে আমরা এক জায়গায় সমস্তগুলো সহজভাবে বুঝতে পারবো। দেখো আমি বা আমরা ব্যক্তিপক্ষ যখন থাকে, তো সেটা যদি অতীতকালে কিছু করা বোঝায় তাহলে হয় আমি বলেছিলাম বা আমরা যেতাম। বর্তমানকালে আমি বলছি বা আমরা যাই। আর ভবিষ্যৎকালে আমি বলবো বা আমরা যাব। এবার ব্যক্তিপক্ষ তুমি তোমরাই চলে আসি। তুমি তোমরার ক্ষেত্রে অতীতকালে যদি কোনো ক্রিয়া বোঝায়, তুমি বলেছিলে, অর্থাৎ অতীতকালে তুমি বলেছিলে। তোমরা যেতে, অর্থাৎ অতীতকালে যেতে, এখন আর যাও না। বর্তমানকালে তুমি বলছো, তোমরা যাও। তারপরে ভবিষ্যৎকালে তুমি বলবে, অর্থাৎ এখনো তুমি বলনি, ভবিষ্যতে তুমি বলবে। তোমরা যাবে, অর্থাৎ ভবিষ্যতে তোমরা যাবে। তারপরে তুই বা তোরা পক্ষতে চলে আসি। তুই বলেছিলি, অর্থাৎ অতীতকালে তুই বলেছিলি। তোরা গিয়েছিলি, অতীতে তোরা গিয়েছিলি। তারপরে তুই বলছিস, অর্থাৎ এখন তুই বলছিস। তোরা যা, এখন তোরা যা। তাহলে এটা বর্তমান কাল বোঝাচ্ছে, অর্থাৎ বর্তমান কাল বললে এখন যেটা ঘটছে সেটা বোঝাবে। তারপরে তুই বলবি, অর্থাৎ ভবিষ্যতে তুই বলবি, এবং তোরা যাবি, ভবিষ্যতে তোরা যাবি। তারপরে ও বা সে বা ওরা বা তারা বা শাকিলা বা শাকিলারা, এখানে একটা নাম দিয়ে দেওয়া রয়েছে নির্দিষ্ট। তো ও বলেছিল বা সে বা ওরা যেত। তারপরে ও বলছে, অর্থাৎ বর্তমান কালে বলছে। সে বা ওরা যাক বা তারা যাক। এইরকম ভাবে তোমরা এই উদাহরণগুলো পড়ে নেবে। এখানে উদাহরণ পড়ার সময় দেখবে এখানে একটা স্টার মার্ক দেওয়া রয়েছে, আবার এখানে একটা স্টার মার্ক দেওয়া রয়েছে। অর্থাৎ তুমি বা তোমরা পক্ষ আর সে বা ওরা পক্ষের ক্ষেত্রে ভবিষ্যৎকালে যাবে। দেখো ভবিষ্যৎকাল কিন্তু একই থাকছে, সেক্ষেত্রে পরিবর্তন হচ্ছে না। তাই এখানে বলছি যে স্টার চিহ্নিত অংশ দুটোর মধ্যে মিল রয়েছে। তার মানে তুমি পক্ষের আর সে পক্ষের ভবিষ্যৎকালের ক্রিয়াপদগুলি একই রকম হয়। তাহলে এটা মনে রাখবে যে তুমি পক্ষের আর সে পক্ষের কালের ভবিষ্যৎকালের ক্রিয়াপদগুলি কোনো পরিবর্তন ঘটে না। এবার বলা হচ্ছে যে ক্রিয়াপদের বাক্যের মধ্যে কাজের পদ্ধতি বা গতি প্রকৃতিকে নানানভাবে বোঝায়, সেই অনুযায়ী কয়েক রকম ক্রিয়াপদের পরিচয় আমরা দেখে নেব। অর্থাৎ এবার আমরা ক্রিয়াপদের কিছু শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। এবার চলে আসবো 43 নম্বর পেজে। তোমরা যদি সমগ্র অধ্যায়টা ধরো তাহলে আমার মতে তোমাদের সমগ্র অধ্যায়ের এই পৃষ্ঠাটা, অর্থাৎ এই 43 নম্বর পেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের শুধুমাত্র এখন নয়, সারা জীবন কাজে লাগবে। তো এই যে প্রশ্নগুলো রয়েছে তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। এখানে তোমাদের বইতেই খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এখানে যে আলাদা করে খাতায় লিখতে হবে এরকম কোনো কথা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা মুখস্থ করে নেবে। দেখো একদিকে বলা হচ্ছে বাক্যের যে ক্রিয়াপদ সেই কাজটা সম্পূর্ণ হয়েছে এটা বোঝায়, তার নাম সমাপিকা ক্রিয়া। অর্থাৎ বাক্যে যদি ক্রিয়াপদটা, অর্থাৎ কাজটা সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে, অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে গিয়ে থাকে, সেটা হবে সমাপিকা ক্রিয়া। যেমন ট্রেন স্টেশনে পৌঁছলো, অর্থাৎ পৌঁছে গেছে, কাজটা হয়ে গেছে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমরা পেট ভরে খেলাম, অর্থাৎ খাওয়া হয়ে গেছে, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে এটা কি সমাপিকা ক্রিয়া। এবার 2 নম্বর চলে আসছে। 2 নম্বরে বাক্যের যে ক্রিয়াপদে কাজটা অসম্পূর্ণ হওয়া বোঝায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ বাক্যের যে ক্রিয়াপদে যে কাজটা সম্পূর্ণ হয় না, অর্থাৎ সম্পূর্ণ হয়নি এরকম বোঝালে সেটা হবে অসমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে যে বাক্যে ক্রিয়াপদে যে কাজটা সম্পূর্ণ হয়েছে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর বাক্যের ক্রিয়াপদে যে কাজটা সম্পূর্ণ হয়নি সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবার এই অসমাপিকা ক্রিয়ার উদাহরণ, কান টানলে মাথা আসে। অর্থাৎ কান আমি যখন টানবো তখন মাথা আসবে, এখনো কিন্তু মাথা আসেনি, আমি যখন কাজটা করব তখন সেই কাজটা সম্পূর্ণ হবে। বইটা পড়ে ফেরত দিও, অর্থাৎ এখন বইটা ফেরত চাওয়া হচ্ছে না, বইটা এখনো যেহেতু পড়া হয়নি, বইটা পড়া হয়ে গেলে তারপরে ফেরত চেয়েছে। অর্থাৎ যে বাক্যে যে কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, পরে সম্পূর্ণ হবে, তো সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তারপরে 3 নম্বরে চলে আসছে। 3 নম্বরে বলছে যে
একটার বেশি ক্রিয়াপদ যখন জুড়ে গিয়ে একটাই কাজ বোঝায় এবং প্রথমটি অসমাপিকা ও পরেরটি সমাপিকা ক্রিয়া হয় তার নাম যৌগিক ক্রিয়া। এটা একটু ভালো করে বোঝো যে একটি বাক্যের মধ্যে দুটো ক্রিয়াপদ থাকবে এবং দুটো ক্রিয়াপদ জুড়ে একটা অর্থ প্রকাশ করবে বা একটা কাজকে প্রকাশ করবে এবং সেক্ষেত্রে প্রথম যে ক্রিয়াটি সেটা হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া আর পরের ক্রিয়াটি হবে সমাপিকা ক্রিয়া। যেমন ঘুম থেকে উঠে পড়ো, অর্থাৎ ঘুম থেকে উঠতে বলা হচ্ছে, তো সেক্ষেত্রে উঠেটা অসমাপিকা ক্রিয়া, উঠেটা এখনো সম্পূর্ণ হয়নি, আর পড়োটা হচ্ছে সমাপিকা ক্রিয়া যেটা সম্পূর্ণ হয়েছে। তো ঘুম থেকে উঠে পড়ো। তারপরে লুকিয়ে সব রসগোল্লা খেয়ে ফেললো, তো এখানে দেখো দুটো ক্রিয়া, খেয়ে আবার ফেললো, তো এক্ষেত্রে খেয়েটা অসমাপিকা ক্রিয়া হবে আর ফেললোটা হবে সমাপিকা ক্রিয়া এবং এই দুটো ক্রিয়া মিলেই খেয়ে ফেলা বোঝাচ্ছে, অর্থাৎ একটা ক্রিয়া সম্পাদিত হচ্ছে। তারপরে চলে আসছি 4 নম্বরে। 4 নম্বরে বলা হচ্ছে যে একটি ক্রিয়াপদের সঙ্গে যদি কোনো বৈশিষ্ট্যবাচক বা নামবাচক শব্দ জুড়ে একসঙ্গে একটি কাজই বোঝায় তখন সেগুলিকে সংযোগমূলক ক্রিয়া বলে। অর্থাৎ একটি ক্রিয়াপদের সঙ্গে একটা বৈশিষ্ট্যবাচক শব্দ বা নামবাচক শব্দ জুড়ে একটা কাজকেই বোঝাবে। যেমন একটু কাজে হাত লাগাও, এখানে হাতটা নামবাচক শব্দ এবং লাগাওটা ক্রিয়াবাচক শব্দ, তো নামবাচক শব্দের সাথে ক্রিয়াবাচক শব্দ জুড়ে একটা কাজকেই বোঝানো হচ্ছে, এটা হচ্ছে সংযোগমূলক ক্রিয়া। অর্থাৎ ভিন্ন ধরনের শব্দের মধ্যে সংযোগ ঘটানো হচ্ছে, নামবাচক শব্দের সাথে ক্রিয়াপদ, এটার সংযোগ ঘটানো হচ্ছে। যেমন নদী বয়ে চলে, তো বয়ে চলে এই দুটো শব্দ জুড়ে একটা ক্রিয়াকেই বোঝাচ্ছে। এবার 5 দাগে আসি। 5 দাগে বলা হচ্ছে যে কোনো কোনো ক্রিয়াপদে ব্যক্তি নিজে কাজটা করছে বা ঘটছে না বুঝিয়ে অপর কাউকে দিয়ে করানো বা ঘটানোর যখন বোঝায় তখন সেগুলো হচ্ছে প্রযোজক ক্রিয়া। খুব সহজভাবে বুঝি, যখন ব্যক্তি কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করাচ্ছে সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে কি, ব্যক্তি যখন কাজটি নিজে না করে, ক্রিয়াটি নিজে না করে অন্যকে দিয়ে করাচ্ছে সেটা কি, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেমন লোক লাগিয়ে ময়লা সাফাই করাচ্ছেন, অর্থাৎ নিজে করছেন না, তিনি লোক লাগিয়ে ময়লা সাফাই করাচ্ছেন। তারপরে তোমায় এবার অঙ্ক করাবো, আমি করব না, তোমায় আমি অঙ্ক করাবো, তো এগুলো হচ্ছে প্রযোজক ক্রিয়ার উদাহরণ। তারপরে 6 দাগে চলে আসি। ক্রিয়াপদটিকে কি করে প্রশ্ন করে যদি বাক্যের কোনো শব্দে তার উত্তর পাওয়া যায়, অর্থাৎ যে ক্রিয়ায় কর্ম রয়েছে সেই ক্রিয়া থেকে যদি উত্তর পাওয়া যায় তাহলে হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া কাকে বলে? ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যদি বাক্যের কোনো শব্দের মধ্যে উত্তর পাওয়া যায়, ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যদি, আরো সহজভাবে বলি যে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যদি বাক্যের মধ্যে তুমি উত্তর পাও তাহলে সেটা হবে সকর্মক ক্রিয়া। এর উদাহরণ, রোজ সে দেরি করে বাড়ি ফেরে। তারপরে এতদিনে সে ভালো রাঁধতে শিখেছে, সে কি শিখেছে? এতদিনে সে ভালো রাঁধতে শিখেছে। তারপরে বলা হচ্ছে যে রাগ করে তিনি আর কবিতা পড়লেন না। এখানে যদি আমরা প্রশ্ন করি যে রাগ করে তিনি আর কি করলেন না, রাগ করে তিনি আর কবিতা পড়লেন না, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি আমরা? তো এটা হবে সকর্মক ক্রিয়া। তারপরে চলে আসছি 7 দাগে, বলছে যে ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক শব্দ নেই তাকে অকর্মক ক্রিয়া বলে। যে ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক শব্দ নেই তাকে কি বলে? তাকে অকর্মক ক্রিয়া বলে। তো এই ধরনের অকর্মক ক্রিয়াগুলি কি করে? এগুলি বাক্যের ঘটনা বা কাজটুকুকে কেবলমাত্র বোঝায়। যেমন সে শুধু দেখে, সে হঠাৎ বলে ফেললো, আপনি কি ভাবছেন, তো এগুলো বাক্যের ঘটনা বা কাজটুকুকে বোঝায়। এটা অবশ্যই মুখস্থ করে রাখবে। তো এটাই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলা ভাষা চর্চা পাঠ্য বইয়ের পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ এবং প্রশ্ন উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।